তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছে গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনা একদিনে সর্বোচ্চ 231 মৃত্যু, নতুন রোগী 13,321 জন, শনাক্তের হার 28.59। করোনার ঝুঁকি নিয়েই ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার হিড়িক, সড়কে যানজট, ফেরিঘাটে গাড়ির দীর্ঘ সারি। পর্যাপ্ত পশু থাকলেও দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী পশুর হাটের ইজারাদারকে জরিমানা। আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। আনুষ্ঠানিকতার শেষে কাল পশু কোরবানি। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। করোনার একদিনের সর্বোচ্চ প্রাণহানি হলো দেশে। মৃত্যু হয়েছে 231 জনের, এর মধ্যে পুরুষ 136 এবং নারী 95 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 18,125 জনের। 638টি ল্যাবে 24 ঘন্টায় 45,012 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 13,321 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.59%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,17,310 জনে। সুস্থ হয়েছেন আরও 9,335 জন। এ নিয়ে মোট সুস্থ 9,41,343 জন। ঈদের ছুটিতে কাল থেকে 4 দিন বন্ধ থাকবে টিকাদান কর্মসূচি। শনিবার থেকে শুরু আবারও টিকাদান কার্যক্রম। এরই মধ্যে দেশের 70 লাখেরও বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় 43 লাখ মানুষ। করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ায় টিকা নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। সারা দেশে প্রতিদিন প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ টিকা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা কর্মসূচি বন্ধ থাকলেও চালু থাকবে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ। করোনা সংক্রমণের ঝুঁকির তোয়াক্কা না করেই দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। তীব্র গরম আর যানজটের চরম ভোগান্তির মধ্যেও বাড়ির প্রতি ছুটছে রাজধানীবাসী। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে বাস, ট্রেন, ফেরি সহ লঞ্চ টার্মিনালগুলোতে। স্বাস্থ্যবিধি মানাতে বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েনি। সারা বছর যারা কাজের জন্য রাজধানীতে থাকেন, ঈদের ছুটি যেন তাদের কাছে অন্যরকম অনুভূতি। তাই এই সময়ে যে কোনো ধরনের বাধা কিংবা স্বাস্থ্য ঝুঁকি যেন তাদের কাছে তুচ্ছ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে করোনা স্বাস্থ্যবিধি আর সব ভোগান্তি উপেক্ষা করেই গ্রামে ফিরছেন অনেকে। মা ফোন দিয়ে বলতেছে যে বাচ্চাটিকে দেখি না, আসো 2 দিনের জন্য। আমি যে চাকরি করি যাওয়া যায় না, ঈদের পরের দিন আবার চলে আসছি। বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে করোনা এটা আসলে ধরে রাখা যায় না। 23 তারিখ থেকে ফের শুরু হবে কঠোর লকডাউন। তাই যারা রাজধানী ছাড়ছেন তাদের সবাই ঈদের পরদিন ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন। পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে যে লকডাউনের পরে কিভাবে ফিরবো। যদি অফিস যদি খুব জরুরি ভিত্তিতে চলে, তা যেভাবে কষ্ট করে চলে আসতে হবে। আপাতত প্ল্যান আছে 22 তারিখেই ফিরে আসার। সেটা এখন সেই দিন আসলে আরো শিওর হওয়া যাবে কিভাবে ফিরে আসছে। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাস কাউন্টারগুলোতে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি আসনে যাত্রী না বসানোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হয়নি। যে মালিক সমিতি আছে তাদেরকে আমরা বলছি মাইকিং এবং স্যানিটাইজেশনের একটা ব্যবস্থা রাখার। তারা বলছেন আমাদেরকে যে তারা চেষ্টা করছে। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড়। আন্তনগর ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রাখার নিয়ম মানা হলেও ভোগান্তি ও বিশৃঙ্খলা চরমে পৌঁছায় লোকাল ট্রেনে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানো আছি, টিকিট ছাড়া কত 10টা বাজে, এখন তো 10:30 বেশি বাজে। যে সংক্রমণ এটা আমাদের আসলে এরকম ভাবে সামাজিক দূরত্ব হচ্ছে না। টিকিট না কেটে ট্রেনে উঠলে বা করোনা বিধিনিষেধ না মানলে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আমাদের যারা জনবল আছেন সবাই ওখানে সচেষ্ট আছে যেন বিনা টিকিটে, বিনা মাস্কে কোনো লোক প্রবেশ করতে না পারে।
দূরপাল্লার গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ঈদের পর করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরাফাতুর রহমান এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আছেন সহকর্মী আল আমিন হোসেন। যাচ্ছি আরাফাতের কাছে। আরাফাত, এই যে দলে দলে মানুষ বাড়ি ফিরছে, কিন্তু ঈদের পরপরই আবার কঠোর লকডাউন, যারা বাড়ি যাচ্ছে তাদের ঢাকা ফেরার পরিকল্পনা কি? একদিনের মধ্যে কিভাবে তারা ফিরবেন এত বিশাল জনগোষ্ঠী? জি, একদিনের ভিতর কিভাবে ফিরবেন তাদের বলার, আমরা যখনই বলছি যে আপনারা কেন যাচ্ছেন বা কখন আসবেন, তারা বলছে যে যেতেই হবে, মানে এটা অবভিয়াস যে সবাইকে যেতেই হবে। এবং আমরা এইখানে তিনটি আলাদা কাউন্টারে কথা বলেছি। একটি হচ্ছে বরিশালের কাউন্টার, মাগুরার কাউন্টার এবং রংপুরের কাউন্টারে আমরা কথা বলে দেখেছি যে এইখানে আসলে সিট নেই। 12টা, 12:30টার পরে 1-2টা সিট আছে। আর এখন যাদের 6টার সময় গাড়ি থাকার কথা ছিল, মানে 6টার সময় যে গাড়ি যাওয়ার কথা ছিল, সেই গাড়ি এখনো আসেনি। এবং ওনারা বলছেন যে হয়তো 9টা থেকে 10টার ভিতরে হয়তো এই গাড়িগুলো আসলে ওনারা যেতে পারবেন। এখন এই যে গাড়ি যাওয়ার পরেও কেন সমস্যা হচ্ছে, যেমন বরিশালের রুটে সমস্যা বলছেন যে ফেরি আছে, ফেরি থাকার কারণে সেই রুট দিয়ে বাস আসতেই দেরি হচ্ছে। এবং এরপরে ঢাকায় ঢোকার সময় গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন জায়গায় যে জ্যাম রয়েছে, সেই জ্যামের কারণে আরও দেরি হচ্ছে। তো একটা জিনিস আপনি সহজে অনুমান করতে পারেন যে গাড়িগুলো এখন যেতে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা বা 20 ঘন্টা সময় লাগবে, ঠিক ঈদের পরের দিনই একটা 24 ঘন্টার ভিতরে এত হাজার হাজার মানুষ কিভাবে আসবেন সেটা সহজে অনুমেয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বাসের যে টিকিট, সেই টিকিট যখনই যেই কাউন্টারটিতে টিকিটের ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই কাউন্টারে টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করছেন। আমরা যখন কাউন্টারে আসছি তখন তারা বলছেন যে যেহেতু 2 জনের সিটে 1 জন থাকবে, সেজন্য 60% বেশি করে টিকিটের দাম রাখা হচ্ছে। কিন্তু যাত্রীরা বলছেন যখন বাসটা ছেড়ে এখান থেকে যাচ্ছেন, গাবতলী থেকে যাওয়ার পরে রাস্তায় রাস্তায় যে কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলোতে বাড়তি যাত্রী উঠানো হচ্ছে। এবং এই যাত্রীগুলোতে আসলে লকডাউনের এইখানেও ডবল ভাড়া নিচ্ছেন, আবার পথেও যাত্রী নিচ্ছেন। এইরকম 2 জন যাত্রী আমাদের কাছে এসে বলেছেন যে এখান থেকেও বেশি করে যাত্রী নেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে যখন রাস্তার মাঝপথে, ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে রাস্তায় গাড়িটা ছেড়ে যাওয়ার পরে পথে কি কোনো পরিদর্শন বা কোনো রকম চেকপোস্টের ব্যবস্থা নাই? স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা? আমরা এখনো পর্যন্ত যতটুকু জেনেছি যে এইখান থেকে ছাড়ার পরে আসলে এত বেশি জ্যাম পড়ছে বিভিন্ন সময়, স্বাস্থ্যবিধি মানার জন্য কোনো সুনির্দিষ্ট বিধিমালা বা সুনির্দিষ্টভাবে কেউ আটকাতে পারছেন না, কারণ এই স্রোতটা স্বাভাবিক স্রোত না। এই স্রোত আপনি যুক্ত থাকবেন। আমি একটু যাচ্ছি আলামিনের কাছে, তিনি আছেন সদরঘাটে। আলামিন, সদরঘাটের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। একটা বিষয়, ঈদ সহ বিভিন্ন পার্বণে যখন মানুষ বাড়ি ফেরে, ঝুঁকিপূর্ণ লঞ্চ যাত্রার কথাটা বারবার সামনে আসে। লঞ্চে যাত্রীরা কিভাবে উঠছেন? অতিরিক্ত যাত্রী পরিবহন করছে কিনা কোনো লঞ্চ? এখন পর্যন্ত যেটি বিআইডব্লিউটির দেখছেন, নৌ নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিনকে আমরা একই প্রশ্ন করেছিলাম। তিনি যেটি বলেছেন যে 120টি লঞ্চ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুট, অন্তত 18টি জেলা ছেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা বিকেল থেকে দেখেছি অন্তত বেশ কয়েকটি লঞ্চ, আমরা যদি ঢাকা চট্টগ্রামের কথা বলি, আমরা যদি ঢাকা বরগুনার কথা বলি, আমরা যদি ঢাকা মেহেন্দিগঞ্জ রুটের কথা বলি, আমি নিজে অন্তত দেখেছি 3 থেকে 4টি লঞ্চ সেখানে অতিরিক্ত ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী দিয়ে বোঝাই করে চলে গেছে। এবং সেখানে স্বাস্থ্যবিধির যে বিষয়টি ছিল সেটি কোনোভাবেই মানা হচ্ছে না, না লঞ্চ কর্তৃপক্ষ মানছে না। বিআইডব্লিউটির পক্ষ থেকে তারা 4টি মনিটরিং টিম তারা গঠন করেছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। যদিও যাত্রীর চাপ আসলে এত বেশি যে সেই 4টি টিম দিয়ে কোনোভাবেই সবাইকে নিয়ন্ত্রণ বা তাদের বিরুদ্ধে যারা মাস্ক কিংবা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। আরেকটি বিষয়, এখানে অতিরিক্ত যাত্রীর যে বিষয়টি আসছে, সেই ধারাবাহিকতায় অন্তত 6টি লঞ্চের বিরুদ্ধে মেরিন কোর্টে তারা মামলা করেছেন বিআইডব্লিউর পক্ষ থেকে, এরকম একটি নিশ্চিত করেছেন। এবং সেই বিষয়টি আসলে কোন কোন লঞ্চের বিরুদ্ধে মামলা করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমাদের কাছে বিআইডব্লিউর পক্ষ থেকে জানানো হয়নি। আলামিন হোসেন এবং আরাফাতুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে গাবতলী পশুর হাটের ইজারাদারকে 10 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে পশুর হাট পরিদর্শনে যান মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। হাট ইজারার চুক্তি এবং শর্ত ভাঙায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। এদিকে হাটে ক্রেতারা বেশি দামের অভিযোগ করলেও বিক্রেতারা মানতে তা নারাজ। এখনও দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক এবং পশুবাহী ট্রেনে আসছে গরু, ছাগল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার থেকে রাজধানীতে 23টি অস্থায়ী হাট বসেছে। বেশিরভাগ হাটেই করোনা স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা, বিক্রেতা এবং ব্যাপারীরা।
আর একদিন পরই কোরবানির ঈদ এখনো জমে ওঠার অপেক্ষায় দেশের বিভিন্ন এলাকার পশুর হাটগুলো। এখনো দর কষাকষির প্রবণতাই বেশি ক্রেতা বিক্রেতার মধ্যে, তবে দ্রুতই এই অবস্থা কাটবে বলে আশা বিক্রেতাদের। গাজীপুরে এবার কোরবানির ঈদ উপলক্ষে বসেছে ৫৪টি পশুর হাট। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় হাট ১২টি। বেচাকেনা এখনো খুব একটা জমেনি। ক্রেতারা বেশি দামের অভিযোগ করলেও বিক্রেতাদের বক্তব্য উল্টো। দাম যায় ১.৫ লাখ ২ লাখ, আমি ১ লাখের নিচে দাম কইছি। সুবিধা আমাদের ভালো, কিন্তু বাজার কম, এটাই হচ্ছে বড় বিষয়। আমার কাছে বাজারে গরু যে দাম বলছে তাতে আমাদের বিপর্যয়। করোনা পরিস্থিতির মধ্যে হাট বসায় জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধিতে। এই মুহূর্তে মানুষ কষ্ট আছে, তারপরও যতটুকু সম্ভব মানুষ যেন একটু দূরত্ব বজায় থেকে যেন তারা কুরবানির পশুটা ক্রয় বিক্রয় করে, সেটা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের ম্যাজিস্ট্রেট এবং আমাদের 12টা টিম তারা সার্বক্ষণিক জ্ঞান আছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসে কিনা সেই শঙ্কা ছিল চুয়াডাঙ্গার খামারি ও ব্যবসায়ীদের। তবে হাটে এখন পর্যন্ত ভারতীয় গরু না ওঠায় স্বস্তিতে তারা। খুবই খুশির খবর যে ইন্ডিয়া থেকে কোনো প্রকার গরু বাংলাদেশে প্রবেশ করে নাই, যার কারণে কিন্তু আমাদের খামারের কিছু অনেকটাই লাভবান হয়েছে। ইন্ডিয়ান গরু আর না আসাতে চাষিরা গরুর দাম ভালোই পাচ্ছে। রাঙামাটি শহরে একমাত্র কোরবানির পশুর হাট বসেছে পৌর ট্রাক টার্মিনালে। পর্যাপ্ত পশু উঠলেও বেশি দামের অভিযোগ ক্রেতাদের। গরুর বাজার অনেকটা চড়া, দাম বেশি, এখনো নাগালের মধ্যে নাই। 5 মণ মাংস হবে মূল্য 60,000 70,000, 60,000 70,000 দিয়ে কষাই দিতে পারবো। এখন দর কষাকষি বেশি হলেও শেষ সময়ে বেচাকেনা জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ পবিত্র হজ। আরাফাত ময়দানে হজের খুতবা শেষে চলছে ইবাদত বন্দেগী। এর আগে মুসল্লিরা জোহর এবং আসরের নামাজ আদায় করেন একসাথে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় পুরো ময়দান। সব আনুষ্ঠানিকতা শেষে কাল পশু কোরবানি দেবেন হাজিরা। করোনা মহামারীর মধ্যেই এবারও সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ। এহরাম পরিহিত 60,000 হাজি আজ সকালে অবস্থান নেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তাদের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি আপনার দরবারে হাজির ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফাত ময়দান। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা। আরাফাতের ময়দানে হজের খুতবা শুনে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর বান্দার বালিলার পাঠ করা খুতবা অনুবাদ হয় বাংলা সহ 9টি ভাষায়। সূর্যাস্ত পর্যন্ত ময়দানে ইবাদত বন্দেগীর পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মুজদালিফায় আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় থাকবেন খোলা আকাশের নিচে। শয়তানকে মারার জন্য সেখানে পাথর সংগ্রহ করবেন। মঙ্গলবার ফজরের নামাজ পড়ে ফিরবেন মিনায়। শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন। এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। গত বছরের চেয়ে এবার শর্ত সাপেক্ষে বেশি সংখ্যক মানুষকে হজের অনুমতি দেয়া হয়েছে। 150 দেশ থেকে 60,000 মানুষ এবার হজ করার অনুমতি পেয়েছেন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসএসসিতে শুধু গ্রুপ ভিত্তিক 3 বিষয়ে পরীক্ষা হবে। বাকি বিষয়ে নম্বর দেয়া হবে জেএসসি পরীক্ষার ফল অনুযায়ী। আর এইচএসসি পরীক্ষার ফল দেয়া হবে জেএসসির 25% এবং এসএসসির 75%-এর উপর। সেই সঙ্গে এখন আর ঐচ্ছিক বিষয় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানালো শিক্ষা বোর্ড। করোনার কারণে এবার সীমিত পরিসরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসও করেছে মন্ত্রণালয়। বোর্ড বলছে ঐচ্ছিক বিষয় ছাড়া বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের 3টি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। আর বাকি বিষয়গুলোর নম্বর হবে জেএসসির সমান।
এছাড়া এবার সরাসরি ব্যবহারিক পরীক্ষাও হবে না, মূল্যায়ন করা হবে শুধু খাতার উপর। জেএসসি এবং এসএসসিতে যে পরীক্ষাগুলি আগে হয়েছে সেই পরীক্ষাগুলির গত বছর যে চর্চাটা করেছে সেভাবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নাম্বার চলে আসবে। তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা এখন আর চতুর্থ বিষয় পরিবর্তন করতে পারবে না। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ নম্বরপত্র দেয়া হবে আগের মতোই। কারো 4 সাবজেক্ট বায়োলজি, কারো 4 সাবজেক্ট হয়তো বা ম্যাথ, দুটোতেই কিন্তু তারা নাম্বার পাবে। একটা আসবে পরীক্ষা থেকে, আরেকটা আসবে সাবজেক্ট ম্যাপিংয়ে। তার হাতে যখন নম্বরপত্রটা পৌঁছবে প্রত্যেকটা সাবজেক্টে সে নাম্বার পাবে। শিক্ষকরা বলছেন, সিলেবাস শেষ করা হচ্ছে, শিক্ষার্থীদের খোঁজ খবরও রাখা হচ্ছে। অনলাইনে ক্লাস নিচ্ছি, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি টেলিফোনে, তাদেরকে উৎসাহিত করছি, বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়েছে। এবার এসএসসি ও সমমান 20 লাখ আর এইচএসসিতে 14 লাখের বেশি পরীক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল নিয়ে যাতে কেউ কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়ে সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের বাসায় পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসিম ফুড কারখানায় আগুনের ঘটনায় গ্রেপ্তার প্রতিষ্ঠানের মালিক এম.এ. হাসিম এবং তার 2 ছেলেকে জামিন দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জেলা এবং দায়রা জজ আনিসুর রহমানের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বুলবুল জানিয়েছেন, আদালতে 6 আসামির জামিন আবেদন করা হয়েছিল, তবে মামলার অন্য 3 আসামির জামিন নাকচ করেছে আদালত। গত 8 জুলাই হাসিম ফুড কারখানায় আগুনের ঘটনায় 52 জনের মৃত্যু হয়। করোনার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকেল 4টার দিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন। বিএনপি প্রধান মডার্নার টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এ সময় টিকা নেন তার বাসার আরও 5 সদস্য। বিএনপি চেয়ারপারসন করোনার টিকার দ্বিতীয় ডোজ নেবেন 19 আগস্ট। সোমবার বিকেল 3:30টায় করোনার টিকা নিতে গুলশানের বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 জুলাই খালেদা জিয়া করোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেন। শনিবার তার টিকার SMS আসে। বিকেল 4টার দিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন বিএনপি চেয়ারপারসন। টিকা নেওয়ার পর 10 থেকে 15 মিনিট গাড়িতে অবস্থান করেন খালেদা জিয়া। এরপর আবার গুলশানের বাসায় ফেরেন তিনি। ভ্যাকসিন যেটা সেটা নিয়েছেন এবং আপনারা সবাই দোয়া করবেন, কারণ ভ্যাকসিন পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন জটিলতা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগেও যেমন আপনারা দোয়া করেছেন, আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই। 1 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি প্রধান। এখনো গুলশানের বাসায় তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে করোনার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়েও ভোগান্তি কমেনি প্রবাসী শ্রমিকদের। অনেকেই নিবন্ধন করেও SMS না পেয়ে ভিড় করছেন টিকা কেন্দ্রে। কর্তৃপক্ষ বলছে, SMS না পেলে কোনোভাবেই টিকা দেওয়া যাবে না। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে দিনভর ভিড় করেন প্রবাসীরা। এদেরই একজন কুমিল্লার আলমগীর জানালেন, রেজিস্ট্রেশন করেছেন 2 সপ্তাহ আগে, কিন্তু এখনো SMS পাননি। তো আগস্টের 20 তারিখে আমার ফ্লাইট, এখন তো আমার ভ্যাকসিনের নিবন্ধন, এত কষ্ট, কোনো কিছু আসবে না, আমি তো কোয়ারেন্টাইন দিয়ে যাইতে হইবে। তাইলে এখন ওদের কাছে বললে তো ওরা কথার কোনো মূল্য দেন। আমি আসছি এই যে ডিসেম্বরের 14 তারিখ আসছি, 8 মাস আমি যাইতে পারতেছি না শুধু ভ্যাকসিনের কারণে। আলমগীরের মতো দেশের নানা প্রান্ত থেকে টিকা প্রত্যাশীরা গত কয়েকদিন ধরে ঘুরছেন সরকারের এক দপ্তর থেকে অন্য দপ্তরে। ভিসার মেয়াদে যেতে না পারলে বড় ক্ষতির শঙ্কায় তারা। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এখান থেকে জানতে চাইতেছি যে ওনারা বলতেছে ঈদের পরে আসতে। ঈদের পরে আমাদের তো 27 তারিখে ফ্লাইট, তাহলে আমরা ঈদের পরে আসবো কিভাবে? লকডাউন পরে দেবো, সামনে যে আমাদের কি পরিস্থিতি হবে। আমার আগামী মাসের 11 তারিখ আমার লাস্ট ডেট, ভিসার মেয়াদ শেষ। না টিকা না পেলে তো আমাদের যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। গেল মাসে 12 তারিখে অ্যাপ্লাই করছি, বন্ধক মেসেজ আসে নাই, কাগজ জমা নেছে, কইছে বাড়ি যাও আবার ঘুরে আসো। এই পাবনা যাওয়া আসা কি যাইতে কথা নেই, আবার লকডাউন করে যাব। ঠিক না, বলে আমার লিগে 12 তারিখে ডেট ফ্লাইট।
টিকা কেন্দ্রের কর্তৃপক্ষ বলছে SMS না পেলে কোনোভাবেই টিকা দিতে পারবেন না তারা, সেক্ষেত্রে অন্য দপ্তরে যোগাযোগের পরামর্শ। প্রবাসীদের ক্ষেত্রে SMS না পেলে আমরা দিলে তো তারা নিজেরাই বিপদে পড়বে, আপডেট হবে না, তাই স্ক্যানারে মানে পরবর্তীতে তারা দেখবে যে নাই উঠে নাই। তো সেই জন্য তাদের ব্যাপারে আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে যে আপনারা উপরে যোগাযোগ করেন, আমাদের এখানে ওইরকম ব্যবস্থা আমরা পাচ্ছি না। সব প্রক্রিয়া সম্পন্ন করে টিকার জন্য SMS প্রাপ্তির পরই কেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। সেই সাথে ভোগান্তি কমাতে সম্ভব হলে ভিসার মেয়াদ বাড়ানোর কথাও বলছেন তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগস্টের লকডাউন শিথিল হলে সারা দেশে কলকারখানায় শুরু হবে বিশেষ পরিদর্শন অভিযান। এজন্য 5 আগস্টের মধ্যে চূড়ান্ত হবে পরিদর্শন নীতিমালা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সংস্থার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত জাতীয় কমিটি। রানা প্লাজা ধসের পর দেশি বিদেশি উদ্যোগে তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের আমূল উন্নতি হয়। তবে উপেক্ষিত অন্য শিল্প, যার প্রমাণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ আগুন। এতে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ, আহত হন অনেকে। এ ঘটনার পর তৈরি পোশাক খাতের মতো সব শিল্পকে নিরাপদ করার উদ্যোগ নেয় সরকার। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে গঠন করা হয় 24 সদস্যের জাতীয় কমিটি, যার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সোমবার বিডা আয়োজিত বৈঠকে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, FBCCI সহ 35 সংস্থার প্রতিনিধি অংশ নেন। জাতীয় কমিটির সদস্য সচিবও ছিলেন বৈঠকে। বিডা চেয়ারম্যান জানান, সভায় পরিদর্শন নীতিমালা তৈরির জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যার প্রধান হবেন বিডার একজন নির্বাহী সদস্য। বিডা চেয়ারম্যান জানান, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের নিয়ে কমিটি বিদ্যমান আইন অনুযায়ী নীতিমালা তৈরি করবে। এছাড়া সারা দেশে পরিদর্শনের জন্য 50 থেকে 60টি দল গঠন করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে অনুশাসন এসেছে সেটা হলো যে আমাদেরকে ইন্সপেকশন শুরু করতে হবে। ইন্সপেকশন শুরু করতে হলে তো আপনার কিছু প্রসিডিউর আছে যেগুলি ঠিক করে নিতে হবে, এসওপি ডেভেলপ করতে হবে যে কিভাবে ইন্সপেকশন হবে। নীতিমালা তৈরির কমিটিতে BCCI সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিও থাকবেন। FBCCI সভাপতি জানান, এলাকা ভিত্তিক কারখানা পরিদর্শন করার সুপারিশ এসেছে বৈঠকে। একটা কমিটির জন্য সরকারি কিছু দপ্তর থাকে আর প্রাইভেট সেক্টর থেকে কাকে কাকে দিব এটা FBCCI কে বলছে লিস্ট দেওয়ার জন্য। তো রিকমেন্ডেশন আসছে আমরা ওই সেক্টর ওয়াইজ না যাই এরিয়া ওয়াইজ যাওয়ার জন্য। দেখা গেছে একই এরিয়াতে অনেক সেক্টরের প্রতিষ্ঠান থাকতে পারে। নীতিমালা তৈরির সাথে সাথেই পরিদর্শন শুরুর আশা বিডার, তবে বাধা হয়ে দাঁড়াতে পারে লকডাউন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পশ্চিম ইউরোপ। জার্মানি ও বেলজিয়ামে 188 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে জার্মানিতেই মারা গেছে 157 জন। বুধবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের আরভাইলের শহরে ছোট শহর শুল্ক পরিদর্শন করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শহরের মেয়র। পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে বন্যা দুর্গত এলাকা পুনর্গঠনের আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবারের আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো নিখোঁজ অনেকে, স্থানীয় কর্তৃপক্ষ বলছে। আর ভাইলারেই মারা গেছে 110 জন আর আহত 670 জন। অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। খেলার খবর। প্রথম দিন ওয়ানডেতে বোলিংয়ে ধারাবাহিক বাংলাদেশ, সঙ্গে ব্যাট হাতে সাকিব ফিরেছেন ফর্মে। টপ অর্ডারের ব্যর্থতার মাঝেও তাই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে জিততে ভুলে যাওয়া জিম্বাবুয়ে মান বাঁচাতে মরিয়া। হারারেতে সিরিজের শেষ ম্যাচ শুরু কাল দুপুর 1:30টায়। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল, সেই দাপট সবচেয়ে বেশি টের পায় জিম্বাবুয়ে। গেল 8 বছরে 18 ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি তারা, যদিও বাংলাদেশ সব ম্যাচ খেলেছে নিজের মাঠে। এবারও সফরে গিয়ে আধিপত্য বাংলাদেশের, যদিও ম্যাচের শুরুটা ভালো করা যাচ্ছে না। তারপরেও হোয়াইট ওয়াশ আর 30 পয়েন্ট পূর্ণ করার আশা সফরকারী দলের। হারারের উইকেটে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশ।
সাকিব, লিটন, মাহমুদুল্লাহরা টপ অর্ডারের ঘাটতি মিটাচ্ছেন। বোলিং ইউনিট ফর্মে রয়েছে। শেষ ম্যাচে যদিও ভাবতে হচ্ছে ক্যাপ্টেন তামিমের ইনজুরি নিয়ে, তারপরে মাহমুদুল্লাহর 200তম ম্যাচে বড় জয়ের আশা বাংলাদেশের। জিম্বাবুকে তো লাইটলি নেওয়ার কিছু নেই, যেহেতু ওরা ঘরের মাটিতে প্রত্যেকটা টিমে দুর্দান্ত, তো এই জন্য আমরা আরো বেশি ফোকাস দিয়ে খেলছি। হয়তো অনেক সময় কষ্ট হয়ে যাচ্ছে রেজাল্টটা বের করে আনার, তারপর আমরা 100% দিয়ে চেষ্টা করতেছি। আর যেহেতু আরেকটা ম্যাচ বাকি আছে, তো লাইটলি নেওয়ার কিছু নেই। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলেও শেষ ম্যাচ হেরে 10 পয়েন্ট হারিয়েছিল বাংলাদেশ। এইবার সেই ভুল করার সুযোগ নেই। সুপার লিগের প্রতি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় একাদশে 2-1 পরিবর্তন আসতে পারে। অবশ্যই এখানে প্রত্যেকটা ম্যাচে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টস ইম্পর্টেন্ট। যেহেতু 2023 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আমরা প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি তাইম ভাই কিছুটা চোট নিয়ে খেলতেছে, বিকজ সুপার লিগের পয়েন্ট একটা বিষয় আছে, এই জন্য তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ওটা মাথায় নিয়ে আসলে সিরিয়াস খেলতেছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে শেষ ভালো যার সব ভালো তার সেই স্বপ্ন দেখছে। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও হয়নি, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে সান্ত্বনার জয় চাই জিম্বাবুয়ে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবের রানে ফেরায় প্রশান্তি বাংলাদেশ দলে। নির্বাচক কিংবা সতীর্থ সবার কণ্ঠে সাকিব স্তুতি। নির্বাচক হাবিবুল বাশার কখনোই আস্থা হারাননি সাকিবের ওপর। বিশ্বাস ছিল ঠিক সময় মতো ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে খারাপ সময়ে যারা সাকিবের সমালোচনা করেছেন তাদের কড়া জবাব দিয়েছেন মুশফিক। সাকিব ফিরবেন, ফিরেছেনও। বিশ্বকাপে যে জায়গাটায় শেষ করেছিলেন তেমনটা হয়তো নয়। গত কয়েকটা মাস নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলছিল, যে যুদ্ধে সাকিব যেন নিজেকে হারিয়ে খুঁজে ফিরছিলেন। তবে দমে যাবার পাত্র তিনি নন। শৃঙ্খল ভেঙে দলের কঠিন মুহূর্তে ঠিকই সেরাটা উজাড় করেছেন। মনস্তাত্ত্বিক লড়াইও জিত হয়েছে সাকিবের। এতদিন খেলার পরে আসলে খুব বেশি একটা টেকনিক্যাল প্রবলেম হয় না। নর্মালি যেটা হয় যে মেন্টাল প্রবলেমটাই বেশি হয়। মেন্টাল গেমটা যদি আমি নিজের সাথে নিজে জিততে পারি, আমার মনে হয় যে রেগুলারলি রান করা সম্ভব। সাকিবকে নিয়ে কখনোই দুশ্চিন্তা ছিল না নির্বাচকদের, শুধু সময়ের অপেক্ষায় ছিলেন তারা। দেরিতে হলেও সাকিব প্রত্যাশা মিটিয়েছেন। এক সময় সতীর্থ সাকিবকে নিয়ে এবার আরো বড় ভাবনা নির্বাচক বাশারের। স্বস্তির বিষয় তো অবশ্যই, কারণ আমরা এটা খুব ভালো করে জানতাম ও বেশি দিন সময় নেবে না ফর্মে ফিরতে। আসলে যে ব্রেকটা গিয়েছে সেটা জন্য হয়তো একটু সময় বেশি নিয়েছে অন্য বারের থেকে, বাট আমরা সবাই জানতাম যে ঠিক সময় মতো সাকিব হাসান ফর্মে ফিরে আসবেন এবং দলকে জেতাবেন। স্বস্তি সৌরভ গোটা দলে। সাকিবের ফেরা নিয়ে যারা সংশয়ে ছিলেন তাদের জন্য কড়া বার্তা মুশফিকের। সমালোচনাকারীদের একহাত নিয়ে মিস্টার ডিপেন্ডেবলের এই পোস্টই জানিয়ে দিচ্ছে সাকিবের উপর দলের আস্থা কখনোই কমেনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া অলিম্পিক সামনে রেখে টোকিওতে অনুশীলন করছেন দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকি। শনিবার টোকিও পৌঁছান এই দুই আর্চার। মেগা ইভেন্ট সামনে রেখে রোমান এবং দিয়া ভালো প্রস্তুতি নিয়েছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পাচ্ছেন রোমান সানা। আর্চারি বিশ্বকাপে খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে টোকিও গেছেন তিনি। আর দিয়া সিদ্দিকি খেলছেন কোটা নিয়ে। টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে এবার অংশ নিচ্ছে 6 ক্রীড়াবিদ, 2 সাঁতারু আলিফুল ইসলাম এবং জুনাইন আহমেদ, অ্যাথলিট জহির রায়হান এবং শুটার আব্দুল্লাহ বাকি প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন। এই ছিল আজকে সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে